নমস্কার, আমি দেবাশিস। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জিওগ্রাফি সাবজেক্টের বিষয়ে কিছু টপিকস নিয়ে আলোচনা এবং তার উদ্দেশ্যে আমার এই বিশেষ ভিডিওটি। প্রতিটা টপিকস নিয়ে আলোচনা হবে। যদি টপিকসগুলো শুনতে তোমরা আগ্রহী তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রতিটা টপিকস তোমাদের বুঝে নিতে কোনো অসুবিধা হবে না। তো মাধ্যমিক পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে আগে নিজেকে ভয় নয়, সেখানে উপস্থিত বুদ্ধি এবং সাহসের খুবই প্রয়োজন। আর সাহসটা তখনই জাগবে যদি প্রতিটা বিষয়, প্রতিটা জিনিস যদি ঠিক করে বুঝে নেওয়া যায় এবং সেটিকে মুখস্থ করে ফেলা যায়, তবেই কিন্তু পরীক্ষা দিতে বা পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করতে কিছু অসুবিধা হবে না। তো যাই হোক, আমরা সর্বপ্রথম বলি যে এখন সাজেশন বলতে খুবই কিছু বাছাই প্রশ্নপত্র, যার পর নির্ভর করে আমরা যে মাধ্যমিকটাকে খুব সহজভাবে সরলভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। তো এখন সাজেশন ভিত্তিক পড়াশোনা নেই, এখন কোশ্চেনের ধরন পাল্টেছে, কোশ্চেনের প্যাটার্ন একেবারে চেঞ্জ হয়েছে। আমাদেরকে তাই নিখুঁতভাবে বইটিকে না অনুসরণ করলে ভালো পরীক্ষা হয়ে ওঠে না। কারণ এখন যেভাবে মাল্টিপল চয়েস এসএকিউ টাইপ কোশ্চেন, আগে কিন্তু সেরকম ছিল না। তাই সাজেশন খুবই প্রয়োগ করা চলতো বা ইমপ্লিমেন্টেশন হতো। তবুও বলি, মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাত্রছাত্রীদের স্বার্থে আমি কিন্তু বানিয়েছিলাম, এই যে সাজেশন করেছিলাম বড় কোশ্চেন, এসএকিউ টাইপ কোশ্চেন, ম্যাথ। যাই হোক, যেমনই হোক, 2025 ছাত্রছাত্রীরা যথেষ্ট পরীক্ষা ভালো দিয়েছে। আশা করি 2026 প্রতিটা ছাত্রছাত্রীও ঠিক সেইভাবেই পরীক্ষায় ভালো রেজাল্ট, ভালো পরীক্ষা দিতে পারবে, এই আশা রাখি। যাই হোক, শুরু করি। তো আমরা সাধারণত এইভাবেই চলি যে যে বছর পরীক্ষা দেব তার আগের বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সাধারণত এসে গিয়েছে সেইগুলো বাদ দিয়ে বাকিগুলো করার চেষ্টা করি। অর্থাৎ সেইগুলো আর পুনর্বার রিটার্ন হয় না। আমরা যতবার দেখেছি, আর দুর্ভাগ্যক্রম ছাড়া সাধারণত সেগুলো রিটার্ন হয় না। তবুও হয়তো যারা ভালো স্টুডেন্টস তারা সবই পড়ে যাওয়াটাই তাদের কাম্য। আমরা এবছরের মাধ্যমিক কোশ্চেনটাকে যদি দেখি, তো বড় কোশ্চেন হিসাবে তোমাদের যে প্রথম চ্যাপ্টার জিওগ্রাফি, বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, অধ্যায় 1। তো সেখানে এই বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে বড় কোশ্চেনটি এবারে এসে গিয়েছে, সেই বড় কোশ্চেনটি হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো। এই কোশ্চেনটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে, আমি গত বছর সাজেশনে এই কোশ্চেনটি সুন্দর হুবহু দিয়েছিলাম। এই দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ চিত্র উদাহরণ সহযোগে আলোচনা করে। তো এইবার যেহেতু এই কোশ্চেনটা এসে গিয়েছে, তাই আমরা হিমবাহ থেকে বড় কোশ্চেন হিসাবে আমরা আশা রাখবো না। তাহলে আমরা
নদীর ক্ষয় বহন সঞ্চয় আর বায়ু ও জলধারা মিলিত কার্য আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। সর্বোপরি যাই হোক, আমাদেরকে পড়তে হবে খুঁটিনাটি, তবে পরিশ্রমের বিকল্প নেই, এটা প্রত্যেককেই বলবো। পরিশ্রম যে যত করবে সে তত সুন্দর পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। যাই হোক, আমি সর্বপ্রথম যে বিষয়টিতে আলোকপাত করব, যে যখন যে টপিকসটা পড়ব একটু বুঝে নিয়ে পড়ব, আর মুখস্থ কিন্তু মেন টার্ম এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে, আর বাকিটা বুঝে নিতে হবে। তাহলে আমি গঠনমূলক অর্থাৎ বেসিক নলেজটাকে যদি আমি ধরে দিতে পারি, তাহলে আমি কিন্তু অবশ্যই সেটাকে ফুটিয়ে তুলতে পারব। আচ্ছা, তো বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, যাই আমরা ভেতরে ঢুকি। বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টার আলোচনায় আমরা প্রবেশ করি। কেমন? তোমরা তো অবশ্যই প্রত্যেকেই পড়েছ, পড়া চলছে তাও তোমাদের, তবুও ফলো করলে মনে হয় তোমাদের ভালো লাগবে। বহির্জাত প্রক্রিয়া মানে বহির্জাত প্রক্রিয়া কি? আশা করি তোমরা সকলেই জানো যে বাইরে রূপ পরিবর্তনের যে প্রক্রিয়া, সেটাই বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ যে সমস্ত প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের রূপ পরিবর্তন হয় বা বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি গড়ে ওঠে, তাই বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সঙ্গী কে না নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি। কিভাবে প্রক্রিয়াগুলি সম্পন্ন হয় আমরা যদি দেখি কোন ভাবে, সেটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়া ইকুয়াল সমান পর্যায় প্রক্রিয়া। ঠিক তাই তাহলে অবরোহণ কি? যে প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের ক্ষয়কার্যের ফলে ভূমিভাগের অবনমন ঘটে, সেই প্রক্রিয়াকে আমরা বলি অবরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এজেন্টগুলি কি বা অবরোহণ প্রক্রিয়ার একটা উদাহরণ কি? যেমন ধরো, অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হলো গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত। ওইদিকে হিমবাহ থেকে গেলে কড়ি বা সার, অ্যারিটি প্রভৃতি। এরপরে বলি আরোহণ প্রক্রিয়া কি? না, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়, অর্থাৎ যে প্রক্রিয়ায় সঞ্চয়ের ফলে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি ঘটে। আর ওইখানে কি বলেছিলাম, অবরোহণে ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে, এখানে ভূমিভাগের উচ্চতার বৃদ্ধি ঘটে। সেই প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। যেমন ভাবো একটু, ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি কি করছে? নদীর সঞ্চয় কার্যের ফলে কি হচ্ছে? প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, এদিকে হিমবাহের সঞ্চয় কার্যের ভাবো কি? ঠিক, যেমন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলো আমরা পেয়ে যাচ্ছি, যেমন মোরেন 1 নম্বর, মোরেন 2 নম্বর হলো আমরা পেয়ে যাব কি? ড্রামলিন। গুড। তো এই ভূমিরূপগুলি হলো আমাদের আরোহণ প্রক্রিয়া। এবারে
অবরোহণ আর আরোহণ প্রক্রিয়ার মিলিত রূপ হলো পর্যায়ন প্রক্রিয়া। এই পর্যায়ন বা পর্যায় বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট। তো এই পর্যায়ন প্রক্রিয়া কি না, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত অবরোহণ ও আরোহণের মিলিত প্রক্রিয়ার দ্বারা যখন ভূমিরূপে প্রায় সমতল অবস্থা বিরাজ করে তখন সেই প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া। হ্যাঁ, এইবারে আমরা এই বহির্জাত প্রক্রিয়ার প্রথম হচ্ছে নদীর। এই আমরা নদীতে প্রবেশ করব, অর্থাৎ নদীর উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ। কিন্তু এই যে নদী, নদী কি? নদী একটা স্বাভাবিক জলধারা যা একটা নির্দিষ্ট অঞ্চল থেকে উৎপত্তি হয়ে কোনো সাগর বা মহাসাগরে পতিত হয়। এটা নদীর সঙ্গে পড়ে না, কিন্তু আমরা জেনে রাখলাম যে এই নদী কিছু অংশ জড়িত নদীর সঙ্গে। সেগুলো কি কি? মানে নদীর সঙ্গে, যেমন ধরো নদীর সঙ্গে জড়িত হয় নদীর অববাহিকা, উপনদী, শাখা নদী। আচ্ছা, যেখান থেকে নদীর উৎপত্তি হচ্ছে সেটাকে কি বলা হয়? যেখান থেকে নদীর উৎপত্তি হচ্ছে তাকে বলা হয় নদীর উৎস। নদীর উৎপত্তি অঞ্চলটাকে বলা হয় নদীর উৎস। আর নদী যেখানে এসে মেশে তাকে কি বলা হয়? নদী যেখানে উৎপত্তি হয় তাকে বলা হয় নদীর উৎস, আর যেখানে নদী মেশে তাকে বলা হয় নদীর মোহনা। এই যে উৎপত্তি এবং মোহনা, অর্থাৎ যে অঞ্চল থেকে উৎপত্তি হয়, যে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়, উৎস অঞ্চল থেকে মোহনা অঞ্চল পর্যন্ত যে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় নদী অববাহিকা। এবং যে নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় নদী উপত্যকা। খুব সহজ জিনিস, একটু ভাব। যে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তা হচ্ছে নদী অববাহিকা, এবং যে সুনির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তা হলো নদী উপত্যকা। আরেকটা বলি, আরেকটা খুব বর্তমানে একটা কোশ্চেন খুবই পড়ে, এই যে নদী অববাহিকা জানলাম, তো ধারণ অববাহিকা কি? খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো। ধারণ অববাহিকা বর্তমানে কিন্তু এই কোশ্চেনটা খুবই পড়ছে। ধারণ অববাহিকা কি না, এটা এসিকিউ টাইপ কোশ্চেন। কি কোশ্চেনটা বললাম? ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা কি না, ধারণ অববাহিকা হলো উৎস অঞ্চলে যখন নদীর সৃষ্টি হয় তখন ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা চতুর্দিকে, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়ে নদীরূপে পতিত হয়। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা যে নির্দিষ্ট অঞ্চলের উপর বিস্তৃত, জালের মতো বিস্তৃত হয়ে আছে, তখন সেই অঞ্চলকে বলা হয় ধারণ অববাহিকা। অর্থাৎ উৎস অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারার সমন্বিত অঞ্চলকে বলা হয় ধারণ অববাহিকা। খুব সহজ, এটা এসিকিউ টাইপ কোশ্চেন। আচ্ছা, তাহলে ধারণ অববাহিকা পেলাম, উপত্যকা কাকে বলে জানলাম, নদী অববাহিকা কাকে বলে। এবারে উপনদী কি? অর্থাৎ পার্শ্ববর্তী অঞ্চল থেকে নদী অববাহিকায় পাশাপাশি অঞ্চল থেকে যদি কোনো নদী প্রবাহিত হয়ে মূল নদীতে এসে মেশে, তখন প্রধান নদীর সঙ্গে মিলিত ওই নদীগুলোকে বলা হয় উপনদী। মূল নদীর সঙ্গে যে সমস্ত নদী মিশ্রিত হয় পার্শ্ববর্তী অঞ্চল থেকে, সেই সমস্ত নদীগুলো উপনদী।
আর মূল নদী যদি কোনো কারণে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় শাখা নদী, মূল নদী শাখা নদী। যাই হোক, আমরা জানলাম। আর নদীর অববাহিকা বা নদী যদি কোনো উচ্চভূমির দ্বারা বিভাজিত হয়ে প্রবাহিত হয় তখন তাকে কি বলা হয় না ওয়াটারশেড বা জলবিভাজিকা। কোনো উচ্চভূমি দ্বারা নদী বিভাজিত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন দিকে প্রবাহিত হলে তখন তাকে বলা হয় জলবিভাজিকা। যাই হোক, আমরা এরপর নদীর অংশগুলো জানলাম। এরপর আমরা যে বিষয়টি আলোকপাত করব সেটি হলো এই যে নদীর 3টি প্রবাহ পথ আমরা লক্ষ্য করি। কি কি? উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ পথ। উচ্চ প্রবাহ পথ, মধ্য প্রবাহ পথ, নিম্ন প্রবাহ পথ। এই 3টি প্রবাহ পথ যে নির্দিষ্ট নদীতে লক্ষ্য করা যায় এবং যে নির্দিষ্ট নদীর দৈর্ঘ্য অনেক এবং সারা বছর জলপ্রবাহ বিরাজমান, সেই সমস্ত নদীকে বলা হয় আদর্শ নদী। মনে রেখো, এটা একটা স্টার মার্কস দিয়ে রাখো। আদর্শ নদী কি? সর্বপ্রথম বলি আদর্শ নদী কি, একবার বললাম আরেকবার মনে রেখো সংজ্ঞাটা। আদর্শ নদী কি? অর্থাৎ আইডিয়াল রিভার, যে সমস্ত নদী 3টি প্রবাহ ব্র্যাকেট উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ, এই 3 প্রকার প্রবাহ লক্ষ্য করা যায় এবং যে সমস্ত নদীর দৈর্ঘ্যপথ যথেষ্ট বিস্তৃত ও সারা বছর জলপ্রবাহ বিরাজমান থাকে সেই সমস্ত নদীকে বলা হয় আদর্শ নদী, যেমন গঙ্গা। আচ্ছা, আদর্শ নদী। তাহলে আমরা 3টি প্রবাহ পথ লক্ষ্য করলাম। তো এই 3টি প্রবাহ পথে নদী 3 রকম কার্য সম্পাদন করে। আমাদের প্রথম প্রবাহ পথ হলো উচ্চ প্রবাহ পথ। আমাদের প্রথম প্রবাহ পথের নাম হলো উচ্চ প্রবাহ পথ। উচ্চ প্রবাহ পথ এটা হলো আপার কোর্স। ইংলিশে এই উচ্চ প্রবাহ পথকে বলা হয় আপার কোর্স। এই উচ্চ প্রবাহ পথে নদীর উচ্চ প্রবাহ পথ বা উচ্চ গতি, অবলিক উচ্চ গতি, এই উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি না ক্ষয় কার্য সম্পাদন করা। এই যে নদী ক্ষয় কার্য সম্পাদন করে, তো নদী এই ক্ষয় কি ভাবে করে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নদী কোন কোন প্রক্রিয়ায় ক্ষয় কার্য সম্পাদন করে? আচ্ছা, বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাগে বিভক্ত। আমরা প্রধানত যে বিষয়টা জানব, 1 নম্বর হলো জলপ্রবাহ ক্ষয়। নদীর সাধারণত কোনো কোনো বইয়ে 4টি, কোনো কোনো বইয়ে 5টি উল্লেখ আছে। সাধারণত 5টি উল্লেখই আমরা এখানে করব। জলপ্রবাহ ক্ষয় প্রথম হলো জলপ্রবাহ ক্ষয়। এই জলপ্রবাহ ক্ষয় কি? জল তার কি শক্তি আছে? সে মাটি, শিলা বা পাথরকে আর্দ্র করে তোলে। আস্তে আস্তে মাটি, শিলা, পাথর আর্দ্র হয়ে ধীরে ধীরে সে কি হতে থাকে? জলের সঙ্গে মিশে যেতে থাকে, দ্রবীভূত হতে থাকে। এইভাবে ক্ষয়কার্য সম্পাদন করাকে বলছে জলপ্রবাহ ক্ষয়। এটা এক ধরনের দ্রবণ ক্ষয়ের মতোই। 2 নম্বর হলো ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কি? নদী তার সঙ্গে কি বহন করে?
নদী তার সঙ্গে বহন করে নুড়ি, কাঁকর, পলিকণা, বালুকণা, গ্রাভেলস প্রভৃতি। এই যে নদী তার সঙ্গে নুড়ি, কাঁকর, বালুকণা বহন করে, এই কণাগুলো যখন পরস্পরের মধ্যে ঘর্ষণ করে, একটা কাঁকর কণার সঙ্গে কাঁকর কণা, একটা কাঁকর কণার সঙ্গে নুড়ি কণা, এইভাবে ঘর্ষণ করে যে ক্ষয়প্রাপ্ত হয়, এইভাবে যে ক্ষয়কার্য সম্পাদন হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি ঘর্ষণ ক্ষয়। 3 নম্বর, অবঘর্ষক্ষয় বা অ্যাব্রেশন প্রক্রিয়া। অবঘর্ষক্ষয়। অবঘর্ষক্ষয় আমি কিছুক্ষণ তোমাদেরকে একটু রাখলাম। হ্যাঁ, আমরা ঘর্ষণ ক্ষয় সম্পর্কে শুনলাম, এরপর অবঘর্ষক্ষয়। তাই অ্যাব্রেশন প্রক্রিয়া বা অবঘর্ষক্ষয় জিনিসটা কি? অবঘর্ষক্ষয় যে প্রক্রিয়ায় নদীর সঙ্গে বাহিত নুড়ি, কাঁকর, বালুকণা প্রভৃতির দ্বারা নদী গর্ভ, নদীর 2 তীর বা 2